আরে বেঙ্গল থেকে বাংলাদেশ থেকে যে মানুষগুলো এসছে তার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন সিম্পেথি থাকবে? উনি তো নিজে বাঙাল না, উনি তো ঘটি মানুষ, উনি তো ঘটি, এই দেশীয় ঘটি মানুষ। আমি অন্য ঘটিদের বলছি না, নিজে ঘটি। ওনার বাঙালদের উপর দরদ থাকবে কি করে? দরদ থাকবে তাদের যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে পারে এসেছে, সেই রক্তজাত মানুষ যারা তার রক্তের ভিতরে ধাবিত হচ্ছে যে কিভাবে তারা ওপার বাংলা থেকে তার আগের পূর্বপুরুষরা তারা খেয়ে এসেছে। এই পরিস্থিতিতে আপনারা কেউ কোনোভাবে আপনারা নেগেটিভ ইস্যুতে নেবেন না। সিএ ভারতবর্ষে জরুরি। ভারতবর্ষে এই 6 ধর্মের মানুষকে আমরা সিটিজেনশিপ দেব, যে 6 ধর্মের মানুষকে এই সিএতে তুলে ধরা হয়েছে। হিন্দু, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, বৌদ্ধ। পাবে না কারা? ওপাশে যারা সংখ্যাগুরু মানুষ অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের দেশ ভাগ করে নিয়ে যাওয়ার সময় 24% দেশ ভাগ পার্সেন্টেজ ছিল, তারা 27% দেশ ভাগ করে নিয়ে গেছে। এখন বংশবৃদ্ধি করে ওখানে আবার ভারতবর্ষে এসে ভারতবর্ষের জমায়েত করে ভারতবর্ষের সংখ্যা বৃদ্ধি করে আবার দেশ ভাগ করার তাল। আর কয়েকটা অপদার্থ সরকার তার সমর্থন করছে। হ্যাঁ, ভোট ব্যাংকের জন্য সমর্থন করছে। আর আমরা যারা ওপাশ থেকে তারা খেয়ে এসেছি, তারা সমর্থন করব কেন? যে লোকটা আমাকে ওপার থেকে ঘাড় ধাক্কা দিয়ে পারে পাঠিয়েছে, আমি তার সাথে বসে রেশনের দোকানে রেশন তুলব, নাকি আগে তাকে কিছু নিয়ে আমি তাড়া করব যে তোরে এইবার সুযোগে পেয়েছি আমরা? অতএব নিশ্চিন্তে থাকুন। যে কটা লোক অবৈধভাবে ওই পাশে এসেছে, আবার বলি, আপনারা কেউ অবৈধভাবে আসেননি, আপনারা মজবুর হয়ে দেশে এসেছেন। অবৈধভাবে অর্থের লোভে, অর্থনৈতিক বৃদ্ধি করার জন্য একটাকেও রাখবো না আমরা। এনআরসির মাধ্যমে সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেও পাশে পাঠাবো। কিন্তু একজন এপারের মুসলমান ভাইদের কোনো রকম চিন্তা করার দরকার নেই, তাদের কোনো সংশয় নেই, কারণ তারা ভারতবর্ষকে ভাগ করে অন্য পাশে যায়নি। তারা আদি ভারতবাসী ছিল, তারা আদি ভারতবাসী আছে। কিন্তু ওপার থেকে যে কটা এসেছে, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে, এনআরসির মাধ্যমে সব কটাকে তাড়াবো। মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে ঠেকাক এসে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে এসে ঠেকাক, দেখি কত বড় নেতা নেত্রী হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ দিয়ে গেলাম আজকে এখানে দাঁড়িয়ে। আমাদের উন্নয়ন, মাননীয় প্রধানমন্ত্রীজির যে চিন্তা, 2047-এ বিকশিত ভারত তৈরি করব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির চিন্তা। গত 75 বছরে একটা অপদার্থ প্যারালাইসিস একটা সরকার ভারতবর্ষে ছিল, যারা ভারতকে পুরো প্যারালাইজ করে তুলেছে। সেই জায়গা থেকে নার্ভের ট্রিটমেন্ট করে এখন ভারতবর্ষকে জাগাতে হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে প্রগতি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সমস্ত রকম দিক থেকে আমাদের কাজ চলছে সেন্ট্রালে। আপনারা দেখেছেন না রাস্তার কিভাবে ব্যাপক পরিমাণে রাস্তার এক্সটেনশন হচ্ছে? 2 লক্ষ কিলোমিটারের বেশি গত 9 বছরে রাস্তা তৈরি হয়েছে সারা ভারতে। মানুষের মাথা পিছু আজকে আমরা এমএসএমই থেকে, আজকে আমরা প্রধানমন্ত্রীর সবুজ যোজনা থেকে আমরা আজকে মানুষদের অর্থনৈতিক দিক থেকে যাতে মানুষ শক্তিশালী হয়, তারা যাতে ব্যবসা করতে পারে, তার জন্য এইমাত্র আমরা কল্যাণী থেকে প্রোগ্রাম করে এলাম। আমাদের প্রচেষ্টা থাকবে, আজকে যতগুলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি অর্থাৎ বিকশিত দেশ আছে, সেই দেশগুলো তাদের উন্নতির কি ধারা ছিল। 1980 সালে চায়না আমাদের সমতুল্য ছিল। চায়না হঠাৎ করে এত কেন ব্যাপ্তি পেল? তার ভেতরের ডেভেলপমেন্ট, পার মাথা পিছু ইনকাম, সেই ইনকামের সংখ্যা বাড়িয়েছে। আর এটা একমাত্র সরকার থাকে। আমার 5খানা সন্তান থাকে, আমার ধরুন 5টা সন্তান আছে। 5টা সন্তান যদি একজন গরিব হয়ে যায়, প্রেশারটা কার উপরে পড়ে? বাবার উপর পড়ে তো। তাহলে 5টা ছেলেই যদি মাথা পিছু সমান ইনকাম করে, তাহলে কিন্তু বাবার মাথার উপরে এত প্রেশার থাকে না, কারণ ওই সন্তানটাকে তাকে
টানতে হচ্ছে না। তাই সরকারেরও একই সিস্টেম। সরকারের যতজন ভারতবর্ষের মানুষ থাকবে তারা যদি সরকারের কাউন্টিংয়ে না থাকে, সিএ এর আন্ডারে না থাকে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপের মধ্যে না থাকে, তাহলে ভারত সরকার কি করে? দুষ্কৃতীরা সেখানে ভোট দিয়ে চলে যাবে আর ভারত সরকার এরকমভাবে পেঁয়াজ ছুলতে থাকবে? এটা বুঝাতে চায় একটা মূর্খ সরকার। এ ভাষা না বলে আর আমি পারছি না, একদম সাধারণ বাংলা ভাষায় বোঝাতে হবে। এই পরিস্থিতিতে যে ডেভেলপমেন্টের কাজ চলছে, যে ডেভেলপমেন্টের ধারাবাহিকতা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর কিছু বলবো না। ঠাকুরনগর হবে, চাঁদপাড়া হবে, বনগাঁ হবে, 14খানা স্টেশন, 14খানা স্টেশনের এই ডেভেলপমেন্ট হবে এই লোকসভার ভেতরে। তারপরে অন্যান্য ডেভেলপমেন্ট তো আছেই, সেগুলো হবে। তাই এই বিকাশের একমাত্র পথই হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সুরক্ষিত করে তোলা, যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি সুন্দর করে তোলা, আর সময় কম লাগানো। একটা মাল এখান থেকে কলকাতায় নিয়ে যাব, আমাদের যশোর রোড দিয়ে যেতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যায় কলকাতা পৌঁছতে। এটা যদি ডবল লেন হতো, আমাদের 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার ভিতরে আমরা কলকাতায় পৌঁছে যেতে পারতাম। তাহলে এই যে 1.5 ঘন্টা ব্যবধানে টার্ন অ্যারাউন্ড টাইম লস হচ্ছে, 1.5 ঘন্টা ব্যবধানটা অনেক বড় বিষয়। এই 1.5 ঘন্টা যদি আমি ফাস্ট থাকতাম, ফরওয়ার্ড থাকতাম, তাহলে এই 1.5 ঘন্টা আমার ফরওয়ার্ডনেসেই পৌঁছে যেত, আমি ব্যাকওয়ার্ডে থেকে যেতাম না। তাই রাস্তাঘাট আবার জরুরি দরকার আছে। যত তাড়াতাড়ি মাল পৌঁছবে তত তাড়াতাড়ি সেখানকার মানুষের কাছে সেই সামানগুলো পৌঁছবে, আর যত তাড়াতাড়ি সামান পৌঁছবে তত তাড়াতাড়ি তারা ফেসিলিটেড হবে, অর্থাৎ তারা বেনিফিটেড হবে। আর যত বেশি বেনিফিটেড হবে তত বেশি ডেভেলপমেন্টের ধারা পৌঁছে যাবে। আজ থেকে 30 বছর আগে ঠাকুরনগরের পরিস্থিতি কী ছিল, আর 30 বছর পরে ঠাকুরনগরের পরিস্থিতি কি আছে? কেন? ট্রেনের যোগাযোগ বেড়েছে, ডবল লাইন হয়েছে, গাড়ি আরও উন্নত মানের হয়েছে, যে কারণে এখানের সমস্ত ব্যবস্থাপনায় একটা উন্নততর জায়গা তৈরি হয়েছে। তাই যাতায়াত ব্যবস্থাকে আমাদের সবচাইতে বেশি মাথায় রাখতে হবে যে ডেভেলপমেন্টের জন্য যাতায়াত ব্যবস্থার দরকার। আর এই যাতায়াত ব্যবস্থা যত ভালো হবে দেশের তত তাড়াতাড়ি উন্নত হবে। আমাদের প্রচেষ্টা থাকছে, আমার বিশেষ করে নিজের দপ্তর যেটা পোর্ট শিপিং ওয়াটারওয়েজ, পোর্ট শিপিং ওয়াটারওয়েজের 7500 কিলোমিটার আমাদের যে সাগর যে কোস্টাল এরিয়া আছে তার ডেভেলপমেন্টের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সাগরমালা 2015 সালে একটা সাগরমালা প্রকল্প তৈরি করেন, যার মধ্যে পোর্ট লেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, মানে পোর্টকে ঢেলে সাজানো হচ্ছে। ভারতবর্ষের যে কোনো বিজনেসের 70% বিজনেস পোর্টের মাধ্যমে হয়, 70% এক্সপোর্ট পোর্টের মাধ্যমে হয়। তাই এই রাস্তাগুলো যদি পোর্টে গিয়ে মিলিত হয়, এই ট্রেন লাইনের ডেডিকেটেড ফ্রেট করিডোরগুলো যদি পোর্টে গিয়ে মিলিত হয়, তাহলে আমদানি রপ্তানি করতে ভারতবর্ষের সুবিধা হবে। অর্থনৈতিক দেখে অবশ্যই করে ভারতবর্ষ প্রগতিশীল হবে।